আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন এবং দেখেছেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের বিশাল বড় একটি সমাবেশে সমস্ত রাজনৈতিক দলের লোকজন দাওয়াত পাইলেও বাংলাদেশ জামাত ইসলামীকে ওখানে দাওয়াত দেওয়া হয় নাই। এখন বাংলাদেশ জামাত ইসলামীকে কেন দাওয়াত দেওয়া হয় নাই, কারণটা কি, সেই কারণটা আমি আপনাদের সামনে ফাঁস করব। এছাড়া হেফাজত ইসলামের এই সমাবেশকে কেন্দ্র করে অনেক তর্ক বিতর্ক আছে। মুফতি আবরারকে নিয়ে অনেক তর্ক বিতর্ক উঠেছে। এছাড়াও আরও অনেক বিষয়গুলো রয়েছে এখানে প্রিয় দর্শক। যেমন হেফাজত ইসলামের এই সমাবেশে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীদের এখানে ইউজ করা হয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে এখানে আনা হয়েছে। 8,000 মাদ্রাসার যত ছাত্র ছিল তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এরকমের অনেক বিতর্ক আছে। এখন হেফাজত ইসলাম তো সারা বাংলাদেশে আসলে তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। সারা বাংলাদেশের মাদ্রাসা কেন্দ্রিক যেগুলো আছে হেফাজত ইসলামের নিয়ন্ত্রণে, এসব মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষকদেরই হেফাজত ইসলাম গঠন করা হয়েছে এবং সমস্ত ধরনের আলেম ওলামাদেরকে নিয়ে এখানে একত্রিত করে হেফাজত ইসলাম গঠন করা হয়েছে। হেফাজত ইসলামের অনেক চরিত্র আছে, অনেক নেগেটিভ বিষয় আছে। 2013 সালে শাপলা চত্বরে শহীদদের সাথে গাদ্দারি করে, বেইমানি করে, হাসিনা সরকারের সাথে জোট করে সেখানে তাদের কাছ থেকে সনদ নিয়েছে, তাদের সঙ্গে একই মঞ্চে বসেছে, এরকম ঘটনাও আছে। এরপরে হেফাজত ইসলাম মোদী সরকার তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের অনেক নেতাকর্মীরা গ্রেপ্তার হয়। সর্বশেষ 21-22 আপনারা জানেন, অবগত আছেন, মামুনুল হক সাহেব সহ অনেকে ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করানো হয়। তখন কিন্তু হেফাজত ইসলামকে একবারে ধ্বংস করে দেওয়া হয়, বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীকালে আবার দেখা গেছে যে হেফাজত ইসলাম আবার গঠন হয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে আলেমুল আমাদের মুক্তির জন্য হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন সময় শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেকবার দেখা করেছে, বৈঠক করেছে, অনেক তদবির করেছে। তো অনেক বিষয় আছে, হেফাজত ইসলামের অনেক বিষয় আছে, এগুলো আসলে বললে পারে শেষ করা যাবে না। তো এখন পর্যন্ত 5 আগস্টের পরে বাংলাদেশে ফ্যাসিবাদ নাই, কিন্তু 2013 সালের শাপলা চত্বরে যেসব ভাইরা শহীদ হয়েছে তাদের নামের লিস্ট এখন পর্যন্ত হেফাজত ইসলাম প্রকাশ করতে পারলো না। তাদের ভয়টা কোথায়? এবং সেই সব ফ্যামিলি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মামলা করাবে, তাদের সন্তানদের হত্যার বিচার চাইবে, এ বিষয়ে কোনো মামলা করে নাই। চিন্তা করে দেখেন কোথায় দাঁড়িয়ে আছে হেফাজত ইসলাম। তারা ইসলামের হেফাজত কিভাবে করবে? তারা যদি তাদের নিজেদের হেফাজত তারা নিজেরা যদি করতে না পারে, বলেন, তাদের কর্মীদের বিচার যদি তারা নিশ্চিত করতে না পারে, একটা আন্দোলন যদি সংগ্রাম করতে না পারে, একটা শহীদের তালিকা যদি প্রকাশ করতে না পারে, তাহলে ইসলামের হেফাজত কীভাবে সম্ভব তাদের দ্বারা? এই প্রশ্ন কিন্তু অনেক আছে, অনেক বিতর্ক আছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আজকে আমি আপনাদের সামনে একটু ফাঁস করতে চাই যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে বলেন, দলকে ইনভাইট করা হলো এখানে, কিন্তু জামাতকে ইনভাইট না করার পিছনের কারণ কি? জামাতকে ইনভাইট না করার পিছনের কারণটা প্রথম দিক দিয়ে আমি মনে করি সেটা হচ্ছে যে আল্লামা আহমদ শফি সাহেব, তিনি হেফাজত ইসলামের একজন আমির ছিলেন। তখন তিনি জামাতের বিরুদ্ধে অনেক ফতুয়া দিয়েছেন। তিনি বলেছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না, বিভিন্নভাবে জামাত ইসলামকে কটাক্ষ করে অনেক কথাবার্তা বলেছে। এরপরে আর এটা বলার পিছনের কারণটা কি? 90-86 এত ওই সময় সালে আপনার জামাত ইসলামের সঙ্গে 8,000 মাদ্রাসার একটা দ্বন্দ্ব হয়েছিল। সেখানে শিবির আছে এরকমের সন্দেহে আপনার একজন ছাত্রকে, 8,000 মাদ্রাসার একজন শিবিরের সদস্যকে মাদ্রাসার ছাত্ররা হত্যা করে। এর পরবর্তীকালে স্থানীয় জামাত শিবিরের লোকজন সেটার কৈফিয়ত আনতে গেলে পারে, সেখানে মোটামুটিভাবে যেহেতু তাদের একজন কর্মীকে হত্যা করেছে, সেই কর্মীকে আনতে গেলে পারে সেখানে দফায় 8,000 মাদ্রাসায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করেই এখন পর্যন্ত 8,000 মাদ্রাসা বলেন, আর 8,000 হেফাজত তো 2 দিন আগেই 2011 সালে হয়তো ওই সময় গঠিত হয়েছে। তো মূলত 8,000 মাদ্রাসা কেন্দ্রিকৃত কিন্তু হেফাজত ইসলাম, এবং সেখানে আলেম ওলামা থেকে শুরু করে সব কিছুই কিন্তু হেফাজত ইসলামের আন্ডারেই থাকে। তো সব মিলে ওই যে একটা পুরনো যে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বর জের ধরে কিন্তু জামাত ইসলামের উপরে খুবই খেপা। 8,000 বলেন আর হেফাজত বলেন, হয় 8,000 মানেই হেফাজত, এটাই মাথায় রাখতে হবে। তো সেখান থেকে জামাত শিবিরের উপরে একটা খেপা, এবং জামাত শিবিরের বিরুদ্ধে তাদের অনেক ফতুয়া আছে, তাই না? এছাড়াও আপনারা জানেন যে দেওবন্দ গ্রুপ যেটাকে বলা হয়, হেফাজত ইসলাম বলেন, চরমনাই বলেন, যারাই বলেন, তাদের বিষয়ে কিন্তু জামাত ইসলাম নিয়ে তাদের চুলকানি আছে। জামাত ইসলামের আকীদা সমস্যা, এই সমস্যা, ও সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে তাদের অনেক ফতোয়া আছে, তাদের আকাবিদদের ফতোয়া আছে। আপনারা জানেন যে পূর্বে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করে জামাত ইসলামের আকীদা খারাপ। এই জন্য এটাকেও কেন্দ্র করে, এটাকে ইস্যু বানিয়ে এবং এটাকে মনে রেখেই তারা কিন্তু জামাত ইসলামকে দাওয়াত দেয় নাই। সব মিলিয়ে জামাতের বিরুদ্ধে যে তাদের এতদিনের ফতোয়া যে কার্যকলাপ, সেই জায়গা থেকে জামাত ইসলামকে তারা দাওয়াত দিতে পারে নাই।
ভয় পেয়েছে অথবা তাদের কাছে খুব খারাপ লেগেছে যে না জামাত ইসলামকে নিয়ে চলা সম্ভব না। জামাত ইসলামকে নিয়ে যদি আমরা এখানে ডাকি এবং তাদেরকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিই, তাহলে অন্য যারা আছে আওয়ামী লীগ বিএনপি এরা মনে করবে জামাতের সাথে জোট করেছে। জামাত আবার আর একটা আছে যে জামাত 71 যুদ্ধ অপরাধীর একটা ট্যাগ লাগানো আছে তাদের উপরে, অর্থাৎ তাদের সাথে জোট করলে পারে, তাদেরকে ডাকলে পারে, তাদের সাথে মিশলে পারে, এরকমের একটা ট্যাগ পাওয়ার সম্ভাবনা আছে, এরকমটাও চিন্তা করে। তো সব মিলিয়ে এইসব কারণে প্রিয় দর্শক জামাত ইসলামকে তারা ইনভাইট করে না, এখানে দাওয়াত দেয় নাই। কিন্তু আমি মনে করি যে এখানে হেফাজত ইসলাম আবারও সেই একই ভুল করতেছে। তাদের ইমানের ঘাটতি আছে, যার কারণে তারা মূলত জামাত ইসলামকে এখানে দাওয়াত দিতে অনেকটা কুণ্ঠাবোধ করেছে। আরে ভাই, আকিদার যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই যে হাসানাত আবদুল্লাহকে দাওয়াত করেছেন এখানে, তাদের এনসিপি, তাদের আকিদা কী? বিএনপির লোকজনকে দাওয়াত করেছেন, মাহমুদুর রহমানকে দাওয়াত করেছেন, তাদের আকিদা কী? তাদেরকে আপনারা এখানে ইনভাইট করতে পেরেছেন। জামাতের আকিদা ইস্যু বলেন, যে ইস্যুই বলেন না কেন, আপনি এগুলো মনে করে আপনি তাদেরকে ইনভাইট করলেন না। আপনারা জামাত ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের একটি দ্বিতীয় এখন বৃহত্তম একটা শক্তি, বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে 1 নম্বর শক্তি বাংলাদেশ জামাত ইসলামী, এদেরকে বাদ দিয়ে কীভাবে আপনারা ইসলাম হেফাজত করবেন? আপনারা তো নিজেদেরকে হেফাজত করতে পারেন না, ইসলাম হেফাজত কীভাবে করবেন? সেখানে আপনারা জামাত ইসলাম দাওয়াত দিতে পারলেন না, এটা আপনাদের ব্যর্থতা, জামাতের ব্যর্থতা। এখানে যত আলেমুলামা আছে, সমস্ত আলেমুলামার সাথে কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমান তাদের সাথে বৈঠক করেছেন, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকেন, কিন্তু আপনারা জামাত ইসলামকে ডাকতে পারেন না। এটা আপনাদের জন্য হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ, এটাই আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই ভুলগুলো হেফাজত ইসলাম আবার শুরু করেছে। এখানে হেফাজত ইসলামের উচিত ছিল বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলোর যারা নেতা ছিলেন তাদেরকে এখানে আহ্বান করানো। এছাড়াও এই যে প্রোগ্রামটা করেছে, এই প্রোগ্রামটা নিয়ে অনেক বিতর্ক আছে, এই ধরনের প্রোগ্রাম এখন করার কোনো প্রয়োজন ছিল কিনা। সব মিলিয়ে হেফাজত ইসলামের অনেক বিতর্ক, অনেক বিষয় নিয়ে এখন রিসেন্টলি উঠেছে। আমি সেসব বিষয়ে কথা বলবো না, আমি শুধু জাস্ট একটা বিষয় তুলে ধরলাম যে হেফাজত ইসলাম আবারও ভুল করতেছে। জামাত ইসলামের সাথে সম্পর্ক না করে এদেশে ইসলামী হেফাজতও সম্ভব না। আর জামাত ইসলাম তো সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতেছে বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের এইসব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধতার পথে যদি তারা এগিয়ে না আসে, তাহলে কিন্তু আবারও সেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, আবারও কিন্তু ওলামাদেরকে জেল খাটতে হবে, নির্মম নির্যাতনের শিকার হতে হবে। আর এর পিছনে দায়ী থাকবে তারাই যারা ঐক্যবদ্ধতার পথে এগিয়ে আসবে না, যারা দূরে থাকবে, যারা এইভাবে জামাত ইসলামকে দূরে ঠেলে দিয়ে, ইনভাইট না করে, দাওয়াত না দিয়ে দূরে রাখার চেষ্টা করতেছে, ঐক্যবদ্ধ না হওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, তারাই কিন্তু দায়ী থাকবে। এটা মাথায় রেখেন। এগুলো আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে, পরকালে আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতা করতে হবে। ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে যারাই ষড়যন্ত্র করতেছেন, যারাই কাজ করতেছেন, তারা মূলত ঐক্যবদ্ধ তো হচ্ছেনই না, পক্ষান্তরে আপনারা বাতিল শক্তিকে, অপশক্তিকে, ফ্যাসিবাদকে আপনারা সহযোগিতা করতেছেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।